হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হলো বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ অর্থাৎ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই চ্যাপ্টারটি আমাদের বাকি ছিল, যেটা আমরা আজকে কমপ্লিট করব। মূলত এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের কিছু কনসেপ্ট আলোচনা করব, তার সাথে তোমাদের যে অনুশীলনী এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে কনভেনশনাল টাইপের, তার কিছু কোশ্চেন আজকেই সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যায়। দেখো, বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এই কথাটাকে যদি একটু তুমি ভাঙো, তাহলে বিপরীত মানে কি? ইনভার্স। ত্রিকোণমিতিক অপেক্ষক মানে ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো, কোনগুলো ত্রিকোণমিতিক অপেক্ষক? যেমন ধরো সাইন, কস, টেন, কট, সেক, কসেক, এগুলোকেই আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক বলি বা ত্রিকোণমিতিক ফাংশন বলি। তাহলে এগুলো সবই হচ্ছে আমার টিএফ অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক অপেক্ষক। আমাদেরকে এখানে কি শিখতে হবে? এই ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো রয়েছে এদের ইনভার্স অর্থাৎ এদের বিপরীত। যেমন হচ্ছে সাইন, এর বিপরীত হচ্ছে সাইন ইনভার্স। কসের ইনভার্স হবে কস ইনভার্স। একই রকমভাবে টেন ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স বা কসেক ইনভার্স। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমার টিআইএফ অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক। এর আগে দেখো, এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে দিয়ে বা ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোকে নিয়ে আমরা বিভিন্ন ফর্মুলা শিখেছি, বিভিন্ন অঙ্ক আমরা সলিউশন করেছি ক্লাস 11 থেকে শুরু করে। এখন আমরা এই ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, যেগুলো বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক, সেগুলোকে নিয়ে আমরা বিভিন্ন ফর্মুলা দেখব, বিভিন্ন আমরা অঙ্কে সেগুলো প্রয়োগ করব। ঠিক আছে, দেখো কেউ তোমরা ভুল করে সাইন ইনভার্স এক্স ধরো কোথাও রয়েছে, এই সাইন ইনভার্স এক্সটাকে তোমরা অনেকে সূচকের ফর্মুলা অনুযায়ী 1/sin x এইভাবে ভুল করে তোমরা লিখে ফেলো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, সাইন ইনভার্স এক্সকে তুমি কোনোভাবে 1/sin x আকারে লিখতে পারো না। আবার কোথাও কস ইনভার্স এক্স রয়েছে, এটাকে তুমি 1/cos x আকারে কোথাও কিন্তু লিখতে পারবে, এটা সম্পূর্ণরূপে ভুল। কিন্তু তোমরা সূচকের ফর্মুলা অনুযায়ী এভাবে কিন্তু করবে না। ঠিক আছে, দেখো এখানে আমরা জানবো যে তফাৎ কিসের, আমরা কেন সাইন ইনভার্স এক্সকে 1/sin x কিংবা কস ইনভার্স এক্সকে 1/cos x আকারে লিখতে পারবো না। দেখো তোমাদেরকে বলি, তোমরা প্রত্যেকেই জানো যে cos 30 ডিগ্রি, ঠিক আছে, কস ছাড়ো সাইন ধরো, সাইন 30 ডিগ্রি এর ভ্যালু কত হয়? এর ভ্যালু হচ্ছে 1/2, তাই না? সাইন 30 ডিগ্রি এর ভ্যালু কত হয়? এর মান কত হয়? 1/2 হয়। এখন তোমাকে যদি বলি এই সাইন 30 এটা কি? সাইন 30টা তোমরা অবশ্যই বলবে একটা অনুপাত, তাই না? একটা অনুপাত, লম্ব আর অতিভুজের মানে দুটো সাইডে দুটো বাহুর যে অনুপাত, সেটাই তো সাইন থিটা হয়, তাই না? বা সেটাই তো সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30টা অ্যাকচুয়ালি কি? সাইন 30টা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অনুপাতকে বোঝাচ্ছে, এখন তুমি এই যে সাইন 30 ইকুয়ালস টু 1/2 জানো, এখানে এই সাইনটাকে তুমি যদি এই দিকে পাঠিয়ে দাও, তাহলে এদিকে তোমার 30 ডিগ্রি পড়ে থাকলো, সাইনটা যদি এদিকে পাঠিয়ে দাও তাহলে সেটাই হয়ে যাবে সাইন ইনভার্স। ওকে, আর এখানে থাকছে 1/2, এটাকে ঘুরিয়ে লিখি, তাহলে সাইন ইনভার্স 1/2 সমান কী পাচ্ছ? 30 ডিগ্রি পাচ্ছ, তাই না? তাহলে এটা কি একটা কীকে বোঝাতে চাইছে? এটা একটা কোণকে বোঝাতে চাইছে, তাই না? এটা একটা কোণকে বোঝাতে চাইছে, কিন্তু এখানে এটা একটা অনুপাতকে বোঝাচ্ছে। এই জন্যই তুমি কিন্তু কোনোভাবেই যেগুলো বলছিলাম, ঠিক আছে, যে সাইন ইনভার্স এক্সকে 1/sin x আকারে এভাবে লিখতে পারো না, কারণ কোণ আর অনুপাত দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে সাইন 30 মানে একটা অনুপাতকে বোঝাচ্ছে, আর সাইন ইনভার্স যদি হাফ থাকে তাহলে এটা একটা কিন্তু কোণকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা একটা কোণকে বোঝাচ্ছে। কোথাও ধরো তুমি এরকম পেলে সাইন ইনভার্স এক্স পেলে, ঠিক আছে, কোথাও আবার কস ইনভার্স এক্স, কোথাও টেন ইনভার্স এক্স, এগুলো সব কিন্তু এক একটা কোণকে রিপ্রেজেন্ট করে, এক একটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এরপর আমরা জানবো যে কোনো ফাংশন যদি আমাকে দিয়ে দেয়, তাহলে সেই ফাংশনটা কি ইনভার্স এক্সিস্ট করবে, মানে এর কি বিপরীত ফাংশন আমরা সব সময়ের জন্য বের করতে পারবো, সেই বিষয় সম্পর্কে একটু আমরা আলোচনা করব। ধরো একটা ফাংশন আমি ধরে নিয়েছি এফ সাচ দ্যাট এ টু বি, একটা ফাংশন হলো এফ এ টু বি, এই অপেক্ষকটা বা এই ফাংশনটা এক্সিস্ট করবে। আচ্ছা, এফ সাচ দ্যাট এ টু বি এর বিপরীত অপেক্ষকটা কী হবে?
এর বিপরীত অপেক্ষকটা অবশ্যই এফ ইনভার্স, যেটা হয়ে যাবে সাচ দ্যাট বি টু এ, তাই না? এফ সাচ দ্যাট এ টু বি যদি একটা ফাংশন হয়, তাহলে বিপরীত ফাংশনটা কী হবে? এর ইনভার্স ফাংশনটা হবে এফ ইনভার্স বি টু এ। ওকে, এখন এই এফ ইনভার্স বি টু এ এটা এক্সিস্ট করবে কখন? এটা কি সবসময় এক্সিস্ট করবে না পার্টিকুলার কিছু কন্ডিশন রয়েছে? তো বলি যে এখানে এক্সিস্ট করবে যদি এফ সাচ দ্যাট এ টু বি, এই অপেক্ষকটি বাইজেক্টিভ হয়, ঠিক আছে? তাহলে এফ সাচ দ্যাট এ টু বি অর্থাৎ এফ ফাংশনটি যদি বাইজেক্টিভ হয়, তাহলে এর বিপরীত অপেক্ষক অর্থাৎ এফ ইনভার্স সেটা কিন্তু এক্সিস্ট করবে, ঠিক আছে? বাইজেক্টিভ ফাংশনটাকে বাইজেক্টিভ হওয়া চাই, যদি বাইজেক্টিভ হয় তবেই কিন্তু ফাংশনটা আমরা বিপরীত ফাংশন ইনভার্স ফাংশন সেটা এক্সিস্ট করবে। অর্থাৎ যদি ফাংশনটি বাইজেক্টিভ হয় তবেই কিন্তু এর ইনভার্স ফাংশন এক্সিস্ট করবে বা ইনভার্স ফাংশনটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? এখন তোমরা কেউ কেউ বলতে পারো যে স্যার বাইজেক্টিভ ফাংশন কখন হয়? আমরা ভুলে গেছি যে কখন কোন ফাংশনকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। তো দেখো, প্রত্যেকেই করেছো এর আগে, ক্লাস 11-এ ক্লাস 12-এ রয়েছে বাইজেক্টিভ ফাংশন নিয়ে। তো তোমাদের তবু একটু খেয়াল করিয়ে দিই যে কখন কোন একটা ফাংশনকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারি, ঠিক আছে? তো দেখো, এফ সাচ দ্যাট এ টু বি একটা ফাংশন, ঠিক আছে? তো এই ফাংশনে এই একে আমরা ডোমেন বলি এবং এই বি সেটকে আমরা এখানে কোডোমেন বলি, তাই তো? এটা প্রত্যেকে জানা আছে, ঠিক আছে? এফ একটা ফাংশন যেটা এ থেকে বিতে, তো ওই এ সেটটাকে আমরা ডোমেন বলি আর বি সেটটাকে আমরা কোডোমেন বলি। অর্থাৎ এটাকে ক্ষেত্র বলে বাংলাতে, আর এটাকে উপক্ষেত্র বলে বা উপ অঞ্চল বলে, ঠিক আছে? এটা উপ অঞ্চল। ওকে, এখন এই এফ ফাংশনটিকে আমরা বাইজেক্টিভ তখন বলবো যখন ফাংশনটি আমার 1 1 এবং অন টু এই দুটো হবে। ফাংশনটা যখন 1 1 ফাংশন হবে এবং অন টু ফাংশন হবে, তখন আমরা ফাংশনটাকে আমরা বাইজেক্টিভ ফাংশন কিন্তু বলতে পারি, ঠিক আছে? কখনো যখন 1 1 হবে এবং অন টু হবে। এখন 1 1টাকে আমরা বাংলায় বলি এক এক অপেক্ষক বা এক এক চিত্রণ, আর অন টুটাকে আমরা বলি উপরিচিত্রণ বা সাবজেক্টিভ। এটাকে ইনজেক্টিভ বলে, এটাকে সাবজেক্টিভ বলে, ঠিক আছে? তাই ইনজেক্টিভ সাবজেক্টিভ অর্থাৎ এক এক এবং উপরিচিত্রণ যদি হয় কোনো ফাংশন, তবেই কিন্তু আমরা সেই ফাংশনটাকে বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। এখন ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এটা মনে করো এ সেট, ঠিক আছে? যেটা এ সেট এটাই হচ্ছে আমার ডোমেন, ঠিক আছে? এটা ধরো বি সেট, তাহলে এটা আমার হচ্ছে কোডোমেন। এখন একটা ফাংশন এ থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে? এফ সাচ দ্যাট এ টু বি। এখানে ধরো 3টে এলিমেন্ট রয়েছে, ঠিক আছে? এই 3টে হচ্ছে এলিমেন্ট। এখন এই 3টে এলিমেন্টে এই ফাংশন বা এই নিয়ম অনুযায়ী ধরো এখানে এই এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, এটা ধরো এই এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে, এটা আবার ধরো এই এলিমেন্টের সঙ্গে সংযুক্ত রয়েছে। তাহলে দেখো তুমি প্রত্যেকটা এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বা প্রত্যেকটা পদের জন্য তুমি একটা স্বতন্ত্র একটা ইমেজ পাচ্ছ বা একটা প্রতিবিম্ব পাচ্ছ বি সেটের মধ্যে, তাই না? এই সেটে দেখো এটা এটার সাথে যুক্ত আছে, এটা এটার সাথে, এটা এটার সাথে কানেক্ট রয়েছে। তাহলে এই সেটে প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে একটা স্বতন্ত্র পদের সঙ্গে সংযুক্ত রয়েছে। তখন এরকম ফাংশনটা তখন কি হয়? তখন এটা 1 1 ফাংশন হয়, অর্থাৎ এক এক চিত্রণ হয়, তাই তো? এক এক ফাংশন হয়। তাহলে প্রত্যেকটা এক একটা এলিমেন্ট এক একটা পদের সঙ্গে যুক্ত রয়েছে, মানে এক একটা তুমি এক একটা ইমেজ পাবে, ঠিক আছে? তাহলে 1 1 হলো। এরপরে যদি দেখা যায় যে বি সেটে এমন কোনো এলিমেন্ট থাকবে না যার তুমি প্রি ইমেজ কিন্তু এ সেটে পাবে না। প্রত্যেকটা বি সেটের এলিমেন্টের জন্য তুমি এখানে এক বা একাধিক কিন্তু প্রি ইমেজ অর্থাৎ প্রাকবিম্ব পাবে। এ সেটে কোনো কিন্তু খালি এলিমেন্ট পড়ে থাকবে না। তখন যে ফাংশনটা হবে সেটা আমার হবে অন টু ফাংশন বা অন টু ম্যাপিং, ঠিক আছে? যেটাকে উপরিচিত্রণ বলে, ঠিক আছে? তাহলে এই দুটো কন্ডিশনেই যদি কোনো ফাংশনের ক্ষেত্রে হোল্ড করে, তবেই সেই ফাংশনটাকে আমরা বাইজেক্টিভ ফাংশন বলি। অর্থাৎ এই সেটে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকবে এবং বি সেটের এমন কোনো খালি এলিমেন্ট পড়ে থাকবে না যার এই সেটে প্রাকবিম্ব বা প্রিমেজ থাকবে না। প্রত্যেকটার কিন্তু প্রিমেজ এক বা একাধিক থাকবে। তখনই আমরা ফাংশনটাকে অন টু ফাংশন বলতে পারি। তাহলে এই দুটো যখন স্যাটিসফাই করবে তখনই আমরা সেই ফাংশনটাকে বাইজেক্টিভ বলি। আর বাইজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই তার ইনভার্স ফাংশন বের করতে পারবো। বুঝতে পেরেছো? এরপর এই চ্যাপ্টারে আমাদের
বিভিন্ন ট্রিগোনোমেট্রিক ইনভার্স যে ফাংশনগুলো, এদের মুখ্য মান যেটাকে ইংরেজিতে বলে প্রিন্সিপাল ভ্যালু এবং সাধারণ মান যেটাকে বলে জেনারেল ভ্যালু, ঠিক আছে। এই মানগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন অঙ্কগুলোতে আমাদেরকে বের করতে হয় বা বের করতে বলা হয়। মুখ্য মান যেটাকে প্রিন্সিপাল ভ্যালু বলে, সাধারণ মান যেটাকে জেনারেল ভ্যালু বলে, এই দুটো মান কিন্তু অনেক সময় বের করতে দেয়। তো আমাদের এগুলো বের করার জন্য ত্রিকোণমিতিক যে ইনভার্স ফাংশনগুলো, এদের আমাদের ডোমেন এবং রেঞ্জগুলো যে বিস্তারগুলো, সেই বিস্তারগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই বিস্তারগুলো যদি মনে রাখতে পারি তাহলে এর মুখ্য মান আর সাধারণ মান এগুলো কিন্তু খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে। তো আমি তোমাদের সেটা ছকের মাধ্যমে, তোমাদের বইতে দেওয়া আছে, সেই বইয়ের সুন্দর ছক করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ওই রেঞ্জগুলো বা যে ডোমেনের যে বিস্তারগুলো, সেই বিস্তারগুলো তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের এখানে লিখেও দিয়েছি, তোমরা এখান থেকেও লিখে নিয়ে সেটা মুখস্থ করতে পারো। এই রেঞ্জগুলো তোমার যদি মুখস্থ থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু অঙ্কগুলো ঠিকঠাক করে করতে পারবে, ঠিক আছে। তো দেখো বইয়ে যে ছকটা দেওয়া আছে সেটাই এখানে আমি লিখেছি, ঠিক আছে। এখানে বিভিন্ন ফাংশনগুলো দেওয়া হয়েছে, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, কসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, এভাবে দেওয়া হয়েছে। এখন প্রথম যদি সাইন ইনভার্স এক্সকে ধরো, তাহলে সাইন ইনভার্স এক্সের যে ক্ষেত্রটা, যে ডোমেনটা হবে, সেটা -1 to 1, ঠিক আছে। -1 থেকে 1-এর মধ্যে ডোমেনটা হবে, পাল্লাটা হবে -π/2 থেকে π/2 মধ্যে। অর্থাৎ এই -1 থেকে 1-এর মধ্যে যে কোনো এলিমেন্টের ইমেজটা তুমি যেটা পাবে, ঠিক আছে, সেটা -π/2 থেকে π/2 মধ্যে হবে, ঠিক আছে। এই রেঞ্জটা তোমাকে মনে রাখতে হবে, ডোমেন হলো, রেঞ্জ হলো। এবার যদি তোমাকে প্রিন্সিপাল ভ্যালু বের করতে হবে, তাই প্রিন্সিপাল ভ্যালুটা তোমার আলফা যদি হয়, তাহলে সেই আলফাটা কিন্তু অবশ্যই এই রেঞ্জের মধ্যে থাকবে, অর্থাৎ -π/2 আর π/2 মধ্যে থাকবে, ঠিক আছে। এবার তোমার যদি সাধারণ মান মানে জেনারেল ভ্যালু যদি বের করতে দেয়, তাহলে সেটা হবে nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, ঠিক আছে। এই আলফাটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভ্যালু, সেই আলফাটা এখানে তোমাকে পুট করতে হবে, ঠিক আছে। বাকি তোমাকে মনে রাখতে হবে, ওকে। একই রকমভাবে কস ইনভার্স এক্স, এই যে ক্ষেত্রটা বা ডোমেনটা, সেটা -1 থেকে 1, সাইন ইনভার্স এক্সের মতোই। এর পাল্লাটা কিন্তু বা রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে 0 থেকে পাই। এর আলফাটা যদি প্রিন্সিপাল ভ্যালু হয়, মুখ্য মান হয়, তাহলে অবশ্যই 0 থেকে পায়ের মধ্যে সেটা থাকবে। আর জেনারেল ভ্যালুটা হবে 2nπ প্লাস মাইনাস আলফা, আলফা অর্থাৎ হচ্ছে এখানে মুখ্য মানটা, সেটা তোমাকে এখানে বসাতে হবে। একই রকমভাবে টেন ইনভার্স এক্স, এর ডোমেনটা হয় -∞ টু ইনফিনিটি, এর রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2। এটা রেঞ্জটার মধ্যেই থাকছে আমার মুখ্য মানটা, এবং nπ প্লাস আলফা, আলফার জায়গায় তোমাকে মুখ্য মানটা বসাতে হবে, তাহলে তুমি সাধারণ মানটা পাবে, ঠিক আছে। কট ইনভার্স এক্সের ক্ষেত্রেও রেঞ্জটা -∞ থেকে ইনফিনিটি, 0 থেকে পায়ের মধ্যে তোমার রেঞ্জটা থাকছে, ঠিক আছে। আলফা যদি হয় 0 থেকে পায়ের মধ্যে থাকবে nπ প্লাস আলফা। কসেক ইনভার্সের ক্ষেত্রে যদি দেখো, তাহলে এই ডোমেনটা হচ্ছে mod x প্লাস গ্রেটার দেন অর ইকুয়াল 1, আর রেঞ্জটা হচ্ছে -π/2 থেকে π/2 মধ্যে থাকবে, কিন্তু এর মধ্যে 0টা কিন্তু বাদ থাকবে, ঠিক আছে। আর অবশ্যই এটাও ঠিক আছে, এর সাধারণ মানটা যদি বলো তাহলে nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, আলফা হচ্ছে মুখ্য মানটা, ঠিক আছে। একই রকমভাবে যদি সেক ইনভার্স এক্সটা দেখে দেখো, তাহলে এটাও কিন্তু ডোমেনটা হচ্ছে mod x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, পাল্লাটা হবে 0 থেকে পাই, কিন্তু এর মধ্যে π/2টা থাকবে না, ঠিক আছে। মুখ্য মানটা অবশ্যই যদি আলফা হয়ে থাকে, তাহলে 0 থেকে পায়ের মধ্যে থাকছে, কিন্তু আলফাটা কখনো সেটা π/2 বা 90 ডিগ্রি হতে পারে না। সাধারণ মানটা যদি দেখুন জেনারেল ভ্যালুটা, তাহলে সেটা 2nπ প্লাস মাইনাস আলফা হবে, আলফাটা হবে তোমার মুখ্য মান। এই ছকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই ছকটা তোমার যদি রেঞ্জ এবং ডোমেন এসবগুলো যদি মুখস্থ রাখো, তাহলে মুখ্য মান সাধারণ মানগুলো কিন্তু তোমরা খুব সহজেই বের করতে পারবে, ঠিক আছে। এরপর কিছুগুলো ফর্মুলা সম্পর্কে আমরা জানবো। দেখো তোমাদের বইতে অনেক ফর্মুলা দিয়েছে, ঠিক আছে। তার মধ্যে কিছুগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা, যে ফর্মুলাগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই ফর্মুলা কিছুগুলো আমি এখানে লিখেছি। সেই ফর্মুলাগুলো তোমাদেরকে অতি অবশ্যই মুখস্থ রাখতে বলবো আমি তোমাদেরকে। যেমন 1 নম্বর দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2, যেখানে -1 থেকে 1-এর মধ্যে আমার এক্সট্রা থাকবে, ঠিক আছে। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা বারবার ইউজ হয়। টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 হয়। সেক ইনভার্স এক্স প্লাস কসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। এই তিনটি ফর্মুলাই হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো বিভিন্ন অঙ্কে কিন্তু আমাদের প্রায় ইউজ করতে হয়। তারপরে দেখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy, যেখানে xy লেস দেন 1। এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ইউজফুল ফর্মুলা। এই দুটো ফর্মুলা খুব একটা ইউজ হয় না, কিন্তু সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্রথম ফর্মুলাটা, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy। এছাড়াও -π প্লাস টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy, অর্থাৎ xy গুলো কেমন
আছে সেটা লেস দেন 0, গ্রেটার দেন 0, 1-এর থেকে ছোটো, সেই হিসেবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয়। তো সবচেয়ে বেশি ইউজ হয় প্রথম ফর্মুলাটা, বাকি এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এরপরে নাম্বার 5 দেখো 2 tan ইনভার্স x এর ফর্মুলা। 2 tan ইনভার্স x এর ফর্মুলা সাইন আকারে রয়েছে, সেটা সাইন ইনভার্স আকারে যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার, যখন এক্সটা -1 থেকে 1-এর মধ্যে থাকবে। 2 tan ইনভার্স x এর ফর্মুলা তুমি কস আকারে লিখতে পারো, কস ইনভার্স আকারে, সেটা হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার, যখন এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। আবার 2 tan ইনভার্স x এর ফর্মুলাটাকে তুমি টেন আকারও টেন ইনভার্স আকারেও লিখতে পারো, সেটা হচ্ছে টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার, যখন এক্সটা -1 থেকে +1-এর মধ্যে থাকছে, ঠিক আছে। এরপরে দেখো টেন ইনভার্স x মাইনাস টেন ইনভার্স y এর ফর্মুলা রয়েছে টেন ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস 6y, যেখানে x y গ্রেটার দেন -1, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখতে হবে। এরপরে সাইন ইনভার্স এক্সকে তুমি সাইনের অপোজিট যেহেতু কসেক হয়, তাহলে সাইন ইনভার্স এক্সকে কসেক ইনভার্স লেখা যায়, কিন্তু এক্সের জায়গায় 1/x করতে হবে, ঠিক আছে। কস ইনভার্স এক্সকে তুমি লিখতে পারো সেক ইনভার্স 1/x, টেন ইনভার্স এক্সকে লেখা যায় কট ইনভার্স 1/x আকারে, ঠিক আছে। আবার দেখো ফর্মুলা নাম্বার 10, সাইন ইনভার্স সাইন এক্স যদি থাকে তাহলে সাইন ইনভার্স সাইন কেটে যায়, এক্সটা পড়ে থাকে। একই রকমভাবে কস ইনভার্স কস যদি থাকে তাহলে কস ইনভার্স কস কেটে যাবে, এক্স পড়ে থাকবে। এরকমভাবে টেনের ক্ষেত্রে, কসেকের ক্ষেত্রে, সেকের ক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে ফর্মুলা তোমাদের বইতে অনেকগুলো রয়েছে, তোমরা চেষ্টা করবে যতগুলো মুখস্থ রাখা যায়। তবে আমি যেগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো প্রায় অঙ্কে আমাদের ইউজ করতে হয়, সেরকম আমি 10টা ফর্মুলা এখানে কথা বললাম। এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে, অঙ্কগুলো সলভ করার জন্য। আর এই ফর্মুলাগুলো দিয়েই আমরা কিন্তু সমস্ত অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। ফর্মুলা অনেক রয়েছে, ঠিক আছে, অত ফর্মুলা মনে রাখাও অসুবিধা আছে, তো চেষ্টা করব এই ফর্মুলাগুলো দিয়ে বেশিরভাগ অঙ্ককে সলভ করা, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে। এরপর আমি তোমাদের অনুশীলনে যে কনভেনশনাল টাইপের এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার কিছু কোশ্চেন আজকে সলভ করব। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে, এবং যদি আমার করানো অঙ্কগুলো পিডিএফ কেউ নিতে চাও তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব। সেই গ্রুপে তোমরা পিডিএফগুলো কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার পরেই পেতে থাকবে। তো চলো দেখো ফার্স্ট প্রবলেম কী বলছে, কস ইনভার্স -1/2 এর মুখ্য মান নির্ণয় করতে হবে। তো দেখো কস ইনভার্স -1/2 এর মুখ্য মানটা নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পাই মাইনাস কস ইনভার্স 1/2, ঠিক আছে। তাহলে কস ইনভার্স অফ -1/2কে আমরা লিখতে পারি পাই মাইনাস কস ইনভার্স 1/2 আকারে। দেখো এভাবে পাই মাইনাস আকারে তোমরা কিন্তু কটকেও লিখতে পারো, সেককে লিখতে পারো, আর কসকে লিখতে পারো। তাহলে কস এখানে ছিল, তাহলে কস ইনভার্সের ক্ষেত্রে আমরা পাই মাইনাস কস ইনভার্স 1/2 আকারে লিখলাম, ঠিক আছে। এইভাবে সেকের ক্ষেত্রে, কটের ক্ষেত্রে আমরা লিখতে পারি, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে যেমন ধরো টেন হলো, সাইন হলো, কসেক হলো, এদের ক্ষেত্রে এই মাইনাসটা কী হবে না সামনে চলে আসবে, পাইটাই থাকবে না, ঠিক আছে। পাইটাই নিয়ে আসার দরকার নেই, মাইনাসটা সামনে চলে আসবে। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু পাই মাইনাস এরকম আকারে কিন্তু লিখব, ঠিক আছে। তাহলে পাই মাইনাস কস ইনভার্স, আচ্ছা কস কতর মান হাফ হয়, কস 60-র মান হয়, 60কে আমরা লিখতে পারি কস π/3, ওকে। তাহলে পাই মাইনাস কস ইনভার্স, কস তো কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকবে π/3। এটাকে সিম্পলিফাই করলে 3 লসাগু হবে, 3π মাইনাস পাই, তাহলে এখান থেকে হচ্ছে 2π/3। 2π/3 অপশান বিতে পেয়ে যাবে, তাহলে অপশান বিটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কসেক ইনভার্স অফ -√2 এর মুখ্য মানটা চাইছে। কসেক ইনভার্স অফ -√2 এর মানটা চাইছে। তো আমরা এখনই বললাম যে টেনের ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে, কসেকের ক্ষেত্রে এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস কসেক ইনভার্স √2 মাইনাস কসেক ইনভার্স এই √2। কসেক কত ডিগ্রি মান হয় সেটা জানতে হবে। তোমরা প্রত্যেকে জানো যে কসেক 45 ডিগ্রি, অর্থাৎ কসেক π/4 এর মানটা হয় √2। তাহলে এখান থেকে মাইনাস কসেক ইনভার্স, আর ওই কসেক কেটে যাচ্ছে, তাহলে π/4 থাকছে, তাহলে মাইনাস π/4 আমার আসছে, যেটা অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কট ইনভার্স 1/√3 এর মুখ্য মান নির্ণয় করতে হবে। কট ইনভার্স 1/√3, কট ইনভার্স 1/√3, কট কতর মান হয় না কট 60 ডিগ্রি, অর্থাৎ π/3 মান হয়, ঠিক আছে। এখানে কট ইনভার্স কট কেটে যাবে, তাহলে π/3 পড়ে থাকবে, π/3 অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, টেন ইনভার্স -√3 এর মুখ্য মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। টেন ইনভার্স
মাইনাস রুট থ্রি এর মুখ্যমানটা নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস টেন ইনভার্স রুট থ্রি। ওকে, মাইনাস টেন ইনভার্স, এখন এই রুট থ্রি 1060 মান হয়, তাহলে এই জায়গায় আমরা লিখব 10π/3। তাহলে মাইনাস থাকলেও 10 ইনভার্স 10 কেটে যাবে, তাহলে এখানে -π/3 থাকছে। -π/3 অপশান ডিতে রয়েছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কট ইনভার্স -1/√3 এর মুখ্য মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো, কট ইনভার্স -1/√3 এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস কট ইনভার্স 1/√3 এই আকারে। ওকে, তাহলে এখান থেকে পাই মাইনাস কট ইনভার্স, কট কতর মান 1/√3 হয়? কট 60 মান। এখন কট 60 মান আমরা লিখতে পারি কট π/3। তাহলে এখান থেকে পাই মাইনাস কট ইনভার্স, কট তো কেটে যাচ্ছে, তাহলে π/3 এখানে পড়ে থাকবে। 3 লসাগু করে নাও, তাহলে এখান থেকে 3π - π অর্থাৎ 2π/3। 2π/3 অপশান এতে পাবে, তাহলে অপশান এটা আমার এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, সাইন ইনভার্স √3/2 এর সাধারণ মান নির্ণয় করতে হবে। এতক্ষণ আমাদেরকে মুখ্য মান বের করতে বলছিল, এরপরে সাধারণ মান নির্ণয় করতে হবে। তো আমরা দেখো এই সাইন ইনভার্স এক্সের সাধারণ মানের যে ফর্মুলা সেটা আমরা জানি, n π প্লাস -1n ইন্টু আলফা। সাইন ইনভার্স এক্সের যে সাধারণ মান হয় সেটা হচ্ছে n π প্লাস -1n ইন্টু আলফা, যেখানে আলফা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু অর্থাৎ মুখ্য মান। ঠিক আছে, তো এখান থেকে মুখ্য মানটা আমরা বের করে নেব এবং এখানে আলফার জায়গায় মানটা বসিয়ে নেব। তাহলে সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2 সাইন কত মান? সাইন 60 এটাকে আমরা লিখতে পারি সাইন π/3। এখন সাইন ইনভার্স সাইন তো কেটে যাবে, তাহলে এখানে π/3 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আলফার যে মানটা পাচ্ছি সেটা আমরা পাচ্ছি π/3। তাহলে সাধারণ মানটা কী হবে? সাধারণ মান হবে n π প্লাস -1n, আলফার জায়গায় বসাবো π/3। এটা কোন অপশানে রয়েছে দেখো, এটা অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, কস ইনভার্স অফ -1 এর সাধারণ মান নির্ণয় করতে হবে। তো কস ইনভার্স এক্সের সাধারণ মান হয় 2n π প্লাস মাইনাস আলফা, যেখানে আলফা হলো মুখ্য মান। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে নেব, কস ইনভার্স অফ -1 রয়েছে। এখন এই কস ইনভার্স অফ -1 এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস কস ইনভার্স অফ 1 এই আকারে। এখন পাই থাকলো কস ইনভার্স, এই কস কতর মান 1 হয় না কস 0-র মান 1 হয়। ঠিক আছে, এখানে পাই মাইনাস কস ইনভার্স, কস কেটে যাচ্ছে, 0 পড়ে থাকছে, তাহলে এখান থেকে আমরা পাই পাচ্ছি। পাইটা হচ্ছে আমার আলফার মান, তাহলে এখান থেকে আমরা সাধারণ মানটা কি পেয়ে যাব? সাধারণ মান হবে 2n π প্লাস মাইনাস, এই আলফার জায়গায় আমরা বসাবো পাই, তাহলে 2n π প্লাস মাইনাস পাই। এটা কোন অপশানে রয়েছে? এটা অপশান সিতে পেয়ে যাবে 2n π প্লাস মাইনাস পাই, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, কট ইনভার্স অফ -√3 এর সাধারণ মানটা চাইছে। কট ইনভার্স অফ -√3 এর সাধারণ মান চাইছে। তো দেখো এটাকেও আমরা লিখতে পারি পাই মাইনাস কট ইনভার্স অফ √3 এই আকারে। এখন পাই মাইনাস কট ইনভার্স, এখন √3 কট কতর মান হয় না কট π/6, কট π/6 এর মান হচ্ছে, অর্থাৎ কট 30 মান হয় √3। তাহলে পাই মাইনাস এই কট ইনভার্স কট কেটে যাচ্ছে, তাহলে π/6 থাকছে, এটাকে সিম্পলিফাই করলে 6 লসাগু হবে, তাহলে 6π - π অর্থাৎ হচ্ছে 5π/6। ওকে, এখন এই কট ইনভার্স এক্সের কট ইনভার্স এক্সের সাধারণ মান কি হয়? সে না সাধারণ মানটা হয় n π প্লাস আলফা। ঠিক আছে, কট ইনভার্স এক্সের সাধারণ মান হয় n π প্লাস আলফা। তাহলে এখান থেকে আলফার মান আমরা পেয়ে গেছি, অর্থাৎ মুখ্য মানটা পেয়ে গেছি। তাহলে এখান থেকে সাধারণ মানটা হবে, সাধারণ মান সমান হচ্ছে n π প্লাস আলফার জায়গায় বসিয়ে দাও 5π + 6, তাহলে n π প্লাস 5π + 6, এটা অপশান এতে রয়েছে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, যদি 2tan ইনভার্স x সমান হচ্ছে sin ইনভার্স k হয়, তবে k এর মানটা কী হবে? তো আমরা এখানে লিখে নেব 2tan ইনভার্স x সমান দেওয়া আছে sin ইনভার্স k। ওকে, আর এই 2tan ইনভার্স x এর একটা সাইন আকারে ফর্মুলা রয়েছে, অর্থাৎ সাইন ইনভার্স আকারে একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো sin ইনভার্স 2x/1 + x²। ঠিক আছে,
তাহলে এখানে টেন ইনভার্স এক্সের একটা ফর্মুলা আছে সাইন ইনভার্স আকারে, সেটা হচ্ছে সাইন ইনভার্স 2x/1 + x²। তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা বসিয়ে দিলাম, এখানে সাইন ইনভার্স কে, और সাইন ইনভার্স এখানে কেটে যদি দাও তাহলে এখানে কে সমান সিম্পলি পেয়ে যাচ্ছ 2x/1 + x², যেটা তুমি পেয়ে যাবে অপশান সিতে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, টেন ইনভার্স 1/2 + টেন ইনভার্স 1/3 এর মানটা নির্ণয় করতে হবে। টেন ইনভার্স 1/2 + টেন ইনভার্স 1/3 এটা মানটা বের করতে হবে। তো এটাকে আমরা একটা ফর্মুলা আমাদের জানা আছে, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। এটা সমান আমরা লিখতে পারি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy। কিন্তু এই ফর্মুলাটা কখন আমরা অ্যাপ্লাই করতে পারি? যদি এক্সটা একের থেকে ছোট হয়, ওয়াইটা একের থেকে ছোট হয় এবং এক্স ওয়াইটাও যদি একের থেকে ছোট হয়, তবেই কিন্তু আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো এক্সের জায়গায় 1/2 রয়েছে যেটা একের থেকে ছোট, ওয়াইয়ের জায়গায় 1/3 রয়েছে যেটা ওয়াই একের থেকে ছোট হচ্ছে, এদের গুণফল যদি করে 1/6 সেটাও কিন্তু একের থেকে ছোট, তাহলে অবশ্যই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাপ্লাই করে নাও চলো। তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1/2 + 1/3 বাই 1 - xy 1/2 × 1/3। তাহলে এখান থেকে হচ্ছে টেন ইনভার্স, ওপরে যদি লসা করো 6 লসাগু তাহলে 3 + 2 হবে, এখানে যদি লসা করো তাহলে 6 লসাগু হবে, তাহলে 6 মাইনাস এটা হয়ে যাবে 5, সরি এটা 5 না 1 হবে। এরপরে এখানে 6 যদি কেটে দাও তাহলে তোমার পড়ে থাকছে টেন ইনভার্স 5/5, তাই না? ওপরে যোগ করলে 5 পাবে, নিচে 6 থেকে 1 গেলে 5, তাহলে 5 কেটে যাচ্ছে, তাহলে টেন ইনভার্স 1 থাকছে। এখন এই টেন ইনভার্স এই টেন ইনভার্স এই 1 যেটা রয়েছে 1কে আমরা আবার 10π/4 লিখতে পারি। 10π/4 এর মান কত হয়? 1 হয়। টেন ইনভার্স 10 যদি কেটে যায় তাহলে এখান থেকে π/4 থাকছে। π/4 তুমি অপশান ডিতে পেয়ে যাবে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি কট ইন্টু কসেক ইনভার্স 2 + কস ইনভার্স 1/2 এর মান হবে? তো লিখে নেব কট কসেক ইনভার্স 2 + কস ইনভার্স 1/2। কট এই কসেক ইনভার্স 2কে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2। এখন একটা ফর্মুলা দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটার সমান আমরা জানি π/2 হয়, তাই তো? এখানে এক্স মানে তুমি ভাবো 1/2কে, তাহলে সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2, এটার মানটা হয়ে যাবে π/2। তাহলে কট π/2 থাকছে, কট π/2 মান হয় আমরা জানি 0, তাহলে 0 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 0 পেয়ে যাবে অপশান বিতে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি কস ইনভার্স 1/2 + 2 সাইন ইনভার্স 1/2 এর মান হবে? তো এখানে আমরা লিখে নেব কস ইনভার্স 1/2 প্লাস 2 সাইন ইনভার্স 1/2। এটাকে আমরা যদি ভাঙি তাহলে কস ইনভার্স 1/2 কস কতর মান হয়? কস π/3 অর্থাৎ কস 6 ডিগ্রি মান হয় 1/2 প্লাস 2 সাইন ইনভার্স, আচ্ছা হাফ 1/2 সাইন কতর মান হয় না সাইন 30 ডিগ্রি অর্থাৎ π/6 এর মান হয়। তাহলে এখান থেকে কস ইনভার্স কস কেটে যাবে, π/3 থাকবে, 2 ইন্টু সাইন ইনভার্স সাইন কেটে যাবে, তাহলে 2 ইন্টু π/6 থাকলো, এটা 3 দুগুণে 6 কাটতে পারো, তাহলে এখান থেকে পড়ে থাকছে π/3 প্লাস π/3, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2π/3। 2π/3 অপশান সিতে রয়েছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কসেক ইনভার্স ওয়াই হলে নিচের কোনটি কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মান হবে? তো চলো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেক ইনভার্স এক্স সমান দেওয়া আছে কসেক ইনভার্স ওয়াই। ওকে, और এই সেক ইনভার্স এক্সকে আমরা কস ইনভার্স 1/x লিখতে পারি, ঠিক আছে? সেক ইনভার্স এক্সকে আমরা কস ইনভার্স 1/x লিখতে পারি, আর এদিকে থাকছে কসেক ইনভার্স কসেক ইনভার্স ওয়াই। ঠিক আছে, আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y, এটা মানটা বের করতে হবে। তো দেখো আমরা কস ইনভার্স এক্স সমান এক্ষুনি বের করলাম, সেটা আমরা কসেক ইনভার্স ওয়াই লিখতে পারি, তাই না? তাহলে এখানে কস ইনভার্স 1/x এর জায়গায় আমরা লিখব এখানে কসেক ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স
1/y। এখন দেখো এই কসেক ইনভার্স ওয়াইকে আবার আমরা লিখতে পারি সাইন ইনভার্স 1/y। ওকে, আমরা কসেকের অপোজিট সাইন জানি, তাহলে আমরা কসেক ইনভার্স ওয়াই সমান লিখতে পারি সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y। দেখো একটা ফর্মুলা খেয়াল করো, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হয় π/2, তাই তো? তাহলে এক্সের জায়গায় তুমি এখানে 1/y ভাবো, তাহলে সাইন ইনভার্স 1/y প্লাস কস ইনভার্স 1/y, এটা সমান আমরা π/2 বলতে পারি। π/2 অপশান ডিতে রয়েছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 14, সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স সমান π/6। তো যেটা দেওয়া আছে এখানে লিখে নেব, সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স সমান π/6 দেওয়া আছে হলে নিচের কোনটি এক্সের মান প্রকাশ করে, মানে এক্সের মানটা বের করতে হবে। দেখো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। ঠিক আছে, এদের প্লাসের ফর্মুলা আমাদের জানা আছে, সেটা π/2 হয়, মাইনাসের মানটা তো দেওয়া আছে π/6। এরপর এটাকে অপনয়ন করব। ঠিক আছে, তাহলে কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স আর প্লাস কস ইনভার্স এক্স কেটে যাচ্ছে, এখানে 2 সাইন ইনভার্স এক্স থাকবে, এখানে π/6 প্লাস π/2, তাহলে 2 সাইন এক্স সাইন ইনভার্স এক্স, এখানে লসাগু যদি 6 করো তাহলে এখানে পাই, 3 দুগুণে 6 মানে 3π, और 2 সাইন ইনভার্স এক্স সমান এটা হয়ে যাবে 4π/6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 2 2 কেটে দাও, তাহলে সাইন ইনভার্স এক্স সমান তুমি এখান থেকে পাচ্ছ π/3। তাহলে এখানে আমরা সাইন ইনভার্স এক্স সমান পাচ্ছি π/3, और এক্স সমান কী হবে, সাইন ইনভার্সটাকে দিয়ে পাঠিয়ে দাও, তাহলে এটা সাইন হিসেবে ডান দিকে চলে আসবে, তাহলে সাইন π/3, और এক্স সমান সাইন π/3 অর্থাৎ সাইন 60 ডিগ্রি, যার মান হয় √3/2। এটা অপশান ডিতে পেয়ে যাবে, তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিচের কোনটি 10 1/3 ইন্টু 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স 1/x এক্স গ্রেটার দেন 0 এর মান হবে? তো নির্ণয় করতে হবে, তো আমরা এখানে লিখে নেব 10 1/3 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স 1/x। 10 1/3 এখানে থাকছে, এই 10টাকে আমরা কটে কনভার্ট করব, তাহলে 10 ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি কট ইনভার্স 1/x প্লাস এটা যা আছে তাই, অর্থাৎ 10 ইনভার্স 1/x। এখন একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2। ওকে, এই ফর্মুলা আমাদের জানা আছে, তো এক্ষেত্রে তুমি এক্স ভাবো 1/xকে। ঠিক আছে, তাহলে কট ইনভার্স 1/x প্লাস 10 ইনভার্স 1/x সমান আমরা লিখতে পারি π/2, তাই না? তাহলে π/2, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 10π/6, 10π/6 অর্থাৎ 1030 মান হয় 1/√3, তাহলে 1/√3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা পেয়ে যাবে তুমি অপশান এতে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।